আজকে তোমাদের কাছে অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষা পাঠ বিষয়ের তোমাদের ষষ্ঠ অধ্যায় সমাস এই বিষয়ের আমি ক্লাস করব তোমাদের কাছে। যদি কারো সমস্যা হয় ক্লাস চলাকালীন যদি কোনো জায়গায় বুঝতে না পারো সঙ্গে সঙ্গে আমাকে বলো, কিন্তু ধৈর্য সহকারে এই কয়েক মিনিট ভালো করে শুনবে ক্লাসটি মন দিয়ে। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। আমরা আজকে শিখবো কি বললাম, সমাস। তোমাদের ক্লাস 8-এ সমাস চ্যাপ্টারটি প্রথম এবং নতুন। তোমাদের কাছে সমাস কি জিনিস, কি ব্যাপার, ব্যাকরণে কেন পড়বো বা এই ভাষা পাঠে কেন অন্তর্ভুক্ত হয়েছি, এই প্রশ্ন জাগতে পারে তোমাদের। এর পূর্বে পঞ্চম তৃতীয় এই ক্লাসগুলোতে তোমরা সন্ধি বিচ্ছেদও করেছো, হ্যাঁ কি না? সন্ধি বিচ্ছেদ কেমন করেছো? যেন পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, বৃষ্টি, বীজযুক্ত বৃষ্টি, হ্যাঁ কি না করেছো তো? সন্ধি বিচ্ছেদ অর্থাৎ সন্ধি বিচ্ছেদ বলো আর সমাস বলো, সব ক্ষেত্রে একটাই উদ্দেশ্য যে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করা বা সৃজন করা। অর্থাৎ সমাসের ও মূল লক্ষ্য নতুন নতুন শব্দ সৃষ্টি করা। আচ্ছা, বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করলে কি করো তোমরা? বিদ্যা যুক্ত আলো। কিন্তু এটা হচ্ছে সমাজগত যদি দেখি যে কিভাবে এসছে না, বিদ্যা মানে পড়াশোনা, জন্য নির্মিত মানে তৈরি করা, আলয় মানে ঘর বা ভবন। অর্থাৎ বিদ্যার জন্য নির্মিত যে আলয় তাকে কি বলা হবে? বিদ্যা। হচ্ছে ধ্বনিগত মিলন, আর সমাস হচ্ছে কিগত মিলন হবে? অর্থগত মিলন। কিগত মিলন? অর্থ। অর্থাৎ দুটি অর্থ নাও, দুটি অর্থ নাও, পদ একটা অর্থ নাও এবং ঘাট অর্থ নাও। পদ এবং পদ মানে কি? রাস্তা। আর ঘাট মানে কি? অর্থাৎ যেখানে পুকুর থাকে সেটাকে বলা হয় ঘাট। পদ ও ঘাট, পদ আর ঘাট যোগ করেছে পদঘাট। অর্থাৎ যে পদ বা রাস্তাটি ঘাটে গেছে তাকে বলা হয় পদঘাট। এমনি রাস্তা হয়, সড়ক হয়, কিন্তু যখন পদ ও ঘাট বলছি, আমি তোমাদের সমাজ শেখার আগে যে ধরনের একটা ঘর বা এই যে বিল্ডিং, যখন আমরা বলছি ঘর, এই ঘরটি তৈরি হয় কি একটা একটা ইট বা একটা ভিত, তারপরে একটা ঘর তৈরি হয়, হ্যাঁ কিনা? এই সমাজ শিখতে গেলে কয়েকটা ভিত জানতে হবে। সেই ভিত যদি জেনে নাও তা তোমাদের কাছে সমাজ অসুবিধা হবে না। সেই জন্য আগে সমাজ একটা উদাহরণ দিয়ে তার সংজ্ঞা এবং তার যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। যেমন একটি তোমাদেরই বইতে একটি উদাহরণ রয়েছে তোমাদের এই ভাষা পাঠে, যে এই যে ঘড়ি, ঠিক তো? আমরা কি বলি? ঘড়ি। তো এটা কি ঘড়ি? ভালো করে দেখো, হাতে পরিবার ঘড়ি। একে সংক্ষেপে আমরা কি বলি? হাত ঘড়ি। ঠিক তো? আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখো, বুঝতে পারবে তাহলে। তিনটে পদ লিখছি, হাতে পরিবার ঘড়ি। পদ কাকে বলে, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, পূর্বের অধ্যায়গুলো পেয়েছো তোমরা। যদি না কেউ দেখে থাকো অবশ্যই ভালো করে দেখেন, বা যদি সমস্যা আমাকে বলবে। দেখো আমি একটি তিনটে পদ লিখেছি, হাতে পরিবার ঘড়ি। এই যে দেখো, হাতে পরিবার ঘড়ি। আমরা কি এই কথাটি সকল সময় বলি যে হাতে পরিবার ঘড়ি? হাতে পরিবার বলি না, কিন্তু আমরা বলি হাত ঘড়ি। কি বলি? আমরা কি বলি? হাত ঘড়ি। ঠিক বলি না? বলি না? তাহলে দেখো, তিনটে পদ বা তিনটে শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তাকে পদ বলবো। তিনটে পদ যুক্ত হয়ে একটা নতুন অর্থ তৈরি করছে। নতুন অর্থ, যে হাত ঘড়ি। আর এই যে নতুন নতুন পদ যুক্ত হয়ে একটি অর্থগতভাবে নতুন পদ তৈরি করা, এই পদ্ধতি বা এই প্রসেসটার নাম হচ্ছে সমাস। সমাজীকরণ সমস্যা হলো। অর্থাৎ ধ্বনি যখন বলছি সেটা আমার বর্ণগত মিলন। ধ্বনি যখন বলছি বর্ণগত, অযুক্ত আ সমান আ, অযুক্ত অ সমান অ। অর্থাৎ কি, ধ্বনিগত মিলনটাই হচ্ছে সন্ধি, আর সংক্ষেপে মনে রাখার জন্য অর্থগত মিলন নাম হচ্ছে সমাস। সংক্ষেপে আবার বলছি, ধ্বনিগত মিলনটাকে বলা হবে সন্ধি, আর অর্থগত মিলনটাকে কি বলবো আমরা? সমাস। আমরা কি পেলাম? দুই বা ততোধিক পদ যুক্ত হয়ে একটা নতুন পদ সৃষ্টি করেছে, অর্থ সম্বন্ধ। এই অর্থগতভাবে নতুন পদ যে সৃষ্টি করেছে তাকে কি বলবো আমরা? সমাস বলবো। তাহলে এই অষ্টম শ্রেণীর নতুন যে বিষয় সমাস, সমাসটা কেন এসেছে বা সমাস কাকে বলে, কারো অসুবিধা?
অর্থাৎ সংক্ষেপে যদি মনে রাখো, অর্থগতভাবে মিলিত হয়ে নতুন একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করাটা কি বলা হবে? সমাস। আর যেটা পূর্ব ক্লাসে আর যেটা আমরা পূর্বে পড়েছি অর্থাৎ নিচু ক্লাসে, তখন হচ্ছে ধ্বনিগত মিলনের ফলে নতুন শব্দ সৃষ্টি করলে সেটা হচ্ছে সন্ধি। কি বললাম? সন্ধি। আর এখানে আমরা পড়ছি অর্থগতভাবে মিলিত হয়ে নতুন পদ সৃষ্টি হচ্ছে, এটার নাম আছে কি? সমাস। সমাস শিখতে গেলে সমাসের কতগুলি অংশ রয়েছে জানতে হবে। দেখো এই যে এই পদটা কি বলে, এটা কি বলা না, এই যে পুরো পদ, এই যে বিশাল দুই বা ততোধিক তিনটে যে পদ রয়েছে, সেখান থেকে একটা নতুন পদ পেলাম, হ্যাঁ কি না? পেলাম তো। অর্থাৎ এই তিনটে পদ যুক্ত এই যে নতুন পদ পেয়েছি, এই প্রতিটি পদ, এই যে এই একটা পদকে, এই যে হাতে, পরিবার, ঘড়ি, এই প্রতিটি পদকে আমরা বলবো সমস্যামান পদ। কি পদ বলবো? সমস্যামান পদ। অর্থাৎ সমস্যা পদ, সমস্যামান পদ যুক্ত হয়ে যখন নতুন পদ পেলাম, একটি নতুন পদ পেলাম, তখন তাকে বলবো আমরা কি হচ্ছে না, সমাসবদ্ধ পদ। কি বলবো? অর্থাৎ এটাকে সমাসবদ্ধ পদ বলে। এর প্রতিটি পদকে, হাতে, পরিবার, ঘড়ি, এটাকে বলা হয় সমস্যামান পদ, প্রতিটি পদকে। আর এই প্রতিটি পদের প্রথম পদটাকে বলা হবে পূর্বপদ। কি পদ বলা হবে? আর শেষ পদটাকে বলা হবে পরপদ বা উত্তরপদ। কারো সমস্যা? পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। আর এই পুরো প্রক্রিয়াটাকে, এই যে যার দ্বারাই আমরা নতুন একটা সমাজগত পেয়েছি, এই যে পুরোটাকে বলা হবে কি বলা হবে না, সব ব্যাস বাক্য। কি বলবো আমরা? ব্যাস বাক্য। তাহলে এটা বলবো ব্যাস বাক্য। কি বলবো? ব্যাস বাক্য। আর এটাকে বলবো সমাজবদ্ধ পদকে বলবো এটা, হাতে পড়বো সমাজবদ্ধ পদ। আর উত্তর পদ বলবো ঘড়ি। কারণ সমস্যা? আর পূর্ব পদ বলবো হাতে। আর এর প্রতিটি পদকে বলা হবে কি? সমস্যামান পদ। কারোর সমস্যা? ভালো করে দেখে নাও। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সমাজবদ্ধ পদ কাকে বলে? কি বললাম না, সমাজবদ্ধ পদ তাকেই বলে। আগে আমরা যাবো ব্যাস বাক্য। ব্যাস বাক্য থেকে নতুন আছে, অর্থাৎ একটি বাক্য বা বাক্যাংশ থেকে, একটি বাক্য বা বাক্যাংশ থেকে একটি নতুন অর্থপূর্ণ যখন একটা শব্দ তৈরি হয়, নতুন অর্থপূর্ণ শব্দ বা পদ তৈরি হয়, তখন তাকে আমরা সমাজবদ্ধ পদ বলবো। আর সমাজবদ্ধ পদকে পাওয়ার জন্য যে বাক্য বা বাক্যাংশে ভাঙবো, যে বাক্য বা বাক্যাংশে ভাঙছি, এই সমাজবদ্ধ পদকে পাওয়ার জন্য যে বাক্য বা হাতে পরিবার করি, তখন তাকে বলা ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ, আর শেষ পদটাকে উত্তরপদ, আর প্রতিটি পদকে বলা হয় সমস্যামান পদ। বিষয়টা ভালো করে দেখো, আর একবার বলছি, ভালো করে বুঝে নাও, তাহলে তুমি সমাজ যে পরবর্তী ক্লাসে নবম শ্রেণী দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের কাছে অনেকটা সহজ হবে। আর একবার বিষয়টা বুঝে নাও। প্রথম হচ্ছে সমাজ অর্থগতভাবে মিলিত হয় সমাজ জিনিসটা, ওই নতুন অর্থপূর্ণ একটি শব্দ তৈরি করবে বা পদ তৈরি করবে। বাক্যে ব্যবহার হলে তাকে পদ বলবো, আর এমনি যখন থাকবে শব্দ বলবো। এবার এই যে দুজন মিলিত হয়েছে, হাতে, পরিবার, ঘড়ি, এই মিলিত হয়েছে হাতে, পরিবার, ঘড়ি, তিনজন মিলিত হয়েছে। এই যে যখন হাতে, পরিবার, ঘড়ি যুক্ত একটা নতুন আমরা শব্দ বা পদ পেলাম, এটাকে বলা হবে সমাজবদ্ধ পদ। অর্থাৎ যে বাক্য বাক্যাংশ থেকে নতুন অর্থপূর্ণ আমরা শব্দ বা পদ পাচ্ছি, তখন বলবে সমাজবদ্ধ পদ। আর এই সমাজবদ্ধ ঠিক উল্টে দাও, সমাজবদ্ধ পদকে পাওয়ার জন্য যে বাক্য বাক্যাংশে আমরা ভেঙে পাই, সেই বাক্য বা বাক্যাংশে পুরোটাকে বলা হবে ব্যাস বাক্য। কি বলা হবে? ব্যাস বাক্যের আর এক নাম কিন্তু বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আর এক নাম কি বলা? পরীক্ষায় পড়তে পারে, ব্যাস বাক্যের আর এক নাম বিগ্রহ বাক্য। আর এই ব্যাস বাক্যের প্রথম পদটাকে বলা হবে পূর্বপদ। কি পদ বলা হবে? আর শেষ পদটা কি বলা হবে? উত্তরপদ। উত্তরপদে আরেক নাম পরপদ। উত্তরপদে আরেক নাম কি? পরীক্ষায় পড়ে উত্তরপদে আরেক নাম কি? পরপদ। মনে থাকে জন্য। আর এই ব্যাস বাক্যের প্রতিটি পদকে বলবো আমরা সমস্যামান পদ। কি পদ বলবো? দেখো, এই সমস্যামান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ এবং সমাজবদ্ধ পদ, এটা নিয়ে কারো সমস্যা আছে? এবার আসবো, এইটার বিশেষ কিছু জানার নয়, উঁচু ক্লাসে উঠলে আরো ডিটেলস জানবে। এবার সমাজকে কয় ভাগে ভাগ করা যায় তার সম্বন্ধে একটু সংক্ষিপ্ত পরিচয় দেখে নাও ভালো করে। দেখো, সমাস পূর্বেই শিখলে সমাসের বিভিন্ন অংশ, যে 5টি গুরুত্বপূর্ণ অংশ, এই সমাস। এবার সমাসকে বাংলা ব্যাকরণে তোমাদের ভাষা পার অনুসারে উঁচু ক্লাসে উঠলে হয়তো আরো বিস্তৃত আরো ডিটেলস পাবে, কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর এই ব্যাকরণ অনুসারে আমরা সমাজকে মূলত এই প্রধান 8 ভাগে ভাগ করি। কি কি করছি?
কর্মধারা সমাজ, তৎপুরুষ সমাজ, দ্বন্দ্ব সমাজ, বহুব্রী সমাজ, দ্বিগু সমাজ, নিত্য সমাজ, আলোক সমাজ এবং বাক্যাংশ। তোমাদের অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এই সমাজের শ্রেণীবিভাগ অনেকখানি নতুন মনে হবে, যে কিভাবে কি ব্যাপার, প্রতিটি ভাগ কেন এসছে না, একটি নির্দিষ্ট নিয়ম বা সূত্র বেঁধে একটি সমাজে আমরা নতুন নতুন অর্থ সৃষ্টি করব। যেমন সাপোজ একটু আগে একটা উদাহরণ তোমাদের ধরে দিয়েছিলাম, যেমন হচ্ছে রাত ও দিন। কি বলেছিলাম? রাত ও দিন সমান কি পেয়েছিলাম? রাত দিন, এটা পেয়েছিলাম তো। এবার ভাববে আগে কোনোদিন রাত দিন দেবে না, আগে ব্যাস বাক্য আছে, সেখান থেকে নতুন অর্থপূর্ণ শব্দ সৃষ্টি হয়। কোনদিন আগে কিন্তু সমাজবদ্ধ পদ হবে না, আগে ব্যাস বাক্য, তারপরে কি হবে? এটা মনে রাখবে কিন্তু মাথায়, যখন উদাহরণ পরীক্ষায় পড়বে, উদাহরণ কোনোদিনই ব্যাস বাক্য আগে দেবে, আগে কোনোদিন সমাজবদ্ধ পদ দেবে না। এখানে দেখো যে রাত একটি পদ আর একটি পদ, পূর্ব পদ এবং উত্তর পদ যুক্ত হয়ে একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, এবং মাঝখানে ও, এই ও আসার জন্য ও এবং আর কিন্তু, ব্যাস বাক্যে যদি ও এবং আর কিন্তু আসে, অর্থাৎ এরা হচ্ছে দ্বন্দ্ব, বিরোধ, মিলন এরা করে, তাই এই সমাজটা হয়ে যায় তখন দ্বন্দ্ব সমাজের একটি উদাহরণ। কি সমাজের উদাহরণ? দ্বন্দ্ব সমাজ। তাহলে পরীক্ষায় তোমাকে দ্বন্দ্ব শব্দ অর্থ বিরোধ বা মিলন, কথা বুঝতে পেরেছো? এই দ্বন্দ্ব কিভাবে এরকম উদাহরণ দিয়ে দিতে পারে? কি কি? এই ব্যাস বাক্যে ও এবং আর কিন্তু যদি আসে, এই ব্যাস বাক্য, ব্যাস বাক্য কাকে বলে আমি পূর্বেই বলে দিয়েছি, যে বাক্য বা বাক্যাংশ আমরা ব্যাখ্যা করছি তাকে ব্যাস বাক্য বলছি। এই ব্যাস বাক্যে ও এবং আর কিন্তু আসলে তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলবো। এরকম 8টি সমাজের একটা বিচিত্র দিক আছে, আমরা সংক্ষেপে আলোচনা করব। কারণ তোমরা অষ্টম শ্রেণীতে তেমন ডিটেলস পড়বে না, হয়তো সহজ প্রশ্ন দেবে যে সমাজ কাকে বলে, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দাও তার বিভিন্ন অংশ, অর্থাৎ পূর্ব পদ কোনটা, উত্তর পদ কোনটা, ব্যাস বাক্য নির্ণয় দেওয়ার সম্ভাবনা খুবই কম অষ্টম শ্রেণীর ক্ষেত্রে। যখন উঁচু ক্লাস উঠবে অবশ্যই পড়বে। আমি কি কর্মধারা, কি সমাজ বললাম? কর্মধারা। কর্মধারার শ্রেণীবিভাগ আছে, উঁচু ক্লাসে জানবে, কিন্তু এখানে আমরা সংক্ষেপে ধরার নিয়মটা কি ধরবো না, কর্মধারা সমাজ ধরার নিয়ম যে ব্যাস বাক্যে যে বা যারা, যে বা যারা, ব্যাস বাক্যে যে বা যারা। একটি উদাহরণ দিই, প্রতিটা উদাহরণ করে একটা একটা দেখিয়ে দিই। নীল যে আকাশ সমান নীলাকাশ, নীলাকাশ। নীল, দেখো উদাহরণ, নীল যে আকাশ, নীল আকাশ। তাহলে এই কর্মধারা সমাজ ধরার নিয়ম হচ্ছে ব্যাস বাক্যে যে যারা যদি আসে সেটা কর্মধারা। কর্মধারা আবার শ্রেণীবিভাগ আছে অনেক, হ্যাঁ, কিন্তু আমরা সংক্ষেপে জানবো অষ্টম শ্রেণী, বিস্তারিত জানবো উঁচু ক্লাসে গিয়ে। এখানে ব্যাস বাক্যে যে আসলে দেখো কর্মধারা সমাজ, যেমন আছে নীল যে আকাশ সমান নীল আকাশ, অর্থাৎ এটা পূর্ব পদ, এটা উত্তর পদ, দুটো পদ যুক্ত হয়ে একটা নতুন পদ সৃষ্টি হচ্ছে, মাঝখানে দেখো ব্যাস বাক্যে যে এসছে, এটা হচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে আসি তৎপুরুষ সমাজ। কি আসবো? তৎপুরুষ। তৎপুরুষ সমাজের ক্ষেত্রে জানতে হবে অনেক শ্রেণীবিভাগ। তৎপুরুষরা যে কারক, আমরা যখন জানি কারকের বেস, কারকের বেসে এই আমরা তৎপুরুষ সমাজকে নির্ণয় করতে পারবো। একটাই আলাদা হবে, আর নাহলে সব তৎপুরুষ সমাজ একই। অনেক শ্রেণীবিভাগ আছে, তৎপুরুষের শ্রেণীবিভাগ অনেক আছে, তোমরা যদি বইতে দেখো অনেক। এই তৎপুরুষ হয়তো একটি ক্লাস লাগবে, কিন্তু এইটে কি করে তৎপুরুষ সমাজ করব না, আমরা জানবো যে তৎপুরুষ সমাজ কারক অনুসারে করতে হয়। কি অনুসারে? যেমন কারকে বলেছিলাম কে দিয়ে যদি প্রশ্ন করি সেটা কর্তৃকারক, কি দিয়ে যে প্রশ্ন করলে তখন হচ্ছে কর্মকারক, হ্যাঁ, জন্যতরে নিমিত্ত কারক, হইতে থেকে চেয়ে বয় উপাদান কারক। এইভাবে যে আমি কারকে বলে দিয়েছিলাম, এক্ষেত্রে কিছু কিছু অনেক নিয়ম আছে, অনেক শ্রেণী বিভাগ আছে তৎপুরুষে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই কারকের বেসিসে মনে রাখবে। যেমন হচ্ছে একটা ছোট যদি বলা যায়, একটা উদাহরণ দিচ্ছি, দেখো তৎপুরুষ সমাসের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তৎপুরুষ সমাসে, এই ছেলেকে ভুলানো সমান ছেলে ভুলানো, ছেলে ভুলানো। এখানে দেখো ভালো করে সংক্ষেপে ভালো করে দেখো, দুটো পদ যুক্ত হয়েছে, কিন্তু এই পূর্বপদের শেষে কে যোগ হয়েছে। পূর্বপদের শেষে কে, কে তে সেখানে কর্তৃক কারক হতো, হ্যাঁ কি, যদি কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায়, কিন্তু এই পূর্বপদে যদি কে যোগ হয় সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ হয়। কি তৎপুরুষ হয়? কর্ম।
পূর্বপদে যদি র বা রা থাকে সেখানে সম্বন্ধ পদ হতো, এখানে সম্বন্ধ তৎপুরুষ হবে। কি হবে? সম্বন্ধ পদ। পূর্বপদে যদি জন্য তরে হতো তাহলে নিমিত্ত কারক হতো, এখানে নিমিত্ত তৎপুরুষ হবে। অর্থাৎ এই পূর্বপদে যাই হবে শুধু একটাই আলাদা, সেখানে কে হলে আমরা কর্তৃক কারক বলতাম, এখানে কে হলে কর্ম তৎপুরুষ, আর সব একই। আর যতগুলো কারক আছে সব একই। আর একটি নতুন পাবো আমরা, সেটা আছে কি? উপপদ তৎপুরুষ। অর্থাৎ ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যে শেষে যে যদি আসে সেটা উপপদ তৎপুরুষ। কি সমাস বললাম? উপপদ। আর যদি র আসে, র বা রা আসে, সেটা সম্বন্ধ কারক হতো, কারণ সম্বন্ধ তৎপুরুষ হবে। অর্থাৎ এর শ্রেণীবিভাগ অনেক। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এটা যদি ডিটেলস আলোচনা করা যায় অনেক। আমি তাই সংক্ষেপে বললাম, পূর্বপদের শেষে যদি কে, জন্য, তরে এই ধরনের শব্দ হয় অর্থাৎ কারকের বেশে, তখন এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাজ বলবো? এবার হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে বিরোধ। এবং, ও, আর, কিন্তু আসলে বইতে অনেক উদাহরণ আছে, তোমরা দেখতে পাবে ভাষা পাঠে। এরকম উদাহরণ আমি একটা দিলাম, দেখো, রাত ও দিন সমান আছে কি? রাত দিন। পদ ও ঘাট সমান পদঘাট। এইভাবে হাজার হাজার উদাহরণ আছে এই দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা তিনটে সমাস পেলাম। কি কি? কর্মধারা সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস। এটা নিয়ে কারোর সমস্যা নেই। এরপরে আসছে হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি শব্দের অর্থ অনেক সময় পরীক্ষায় পড়ে। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধনসম্পন্ন ব্যক্তি। কি বলবো? বহু ধনসম্পন্ন ব্যক্তি। বহুব্রীহি। বহুব্রীহি করার ক্ষেত্রে নিয়ম কি আছে? সংক্ষেপে নিয়ম আমি যেটা ধরাচ্ছি সেটা ভালো করে দেখে নাও। একটি উদাহরণ দিচ্ছি আমি, দেখো এইদিকে দেখো। উত্তরপদের শেষে, অর্থাৎ উত্তরপদ যদি যার হয়, উত্তরপদ যদি কি হয়? উত্তরপদ যদি যার, উত্তরপদ যদি যার হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। উত্তরপদের শেষে কি হবে? যার। বইতে অনেক উদাহরণ রয়েছে, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেখছি। অল্প বয়স যার, তাকে কি বলা হবে? অল্প বয়সী। ভালো করে দেখে নাও। অল্প বয়স যার, এই শেষে যদি যার রয় তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। শেষে কি থাকলে? যার। তাহলে যদি যে বা যারা থাকে, যে বা যারা, সেটা হচ্ছে কর্মধারা। তৎপুরুষে কে, জন্য, তরে এই ধরনের কারণ নিয়ম অনুসারে। দ্বন্দ্ব সমাসে ও এবং আর, কিন্তু। ও এবং আর, কিন্তু এই ধরনের আসবে। আর বহুব্রীহি সমাসে কি আসবে বললাম না? শেষে যার আসবে। দ্বিগু সমাসের ক্ষেত্রে শেষে সমাহার আসবে। কি আসবে? শেষে। এই সংক্ষেপে কিন্তু কোথাও পাবে না, কিন্তু আমি আবার বলেছি এই সংক্ষেপে কিন্তু শিখতে হবে সমাস। উঁচু ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাজে লাগবে। শেষে যদি সমাহার আসে এবং পূর্বপদ যদি সংখ্যা হয়, পূর্বপদ কি হবে? সংখ্যা। যেমন হচ্ছে চতুর্দিকের সমাহার, চতুর্দিক। সাতটি নদের সমাহার, সপ্তনদী। এই যে যখন পূর্বপদ সংখ্যা হবে এবং শেষে সমাহার আসবে, তখন তাকে বলা হবে দ্বিগু সমাস। কি সমাস বলা? দ্বিগু। মনে থাকবে। এরপর হচ্ছে নিত্য, সততা। নিত্য শব্দের তো সততা। নিত্য শব্দের অর্থ কি বলা? সততা। নিত্য সমাস। নিত্য মানে প্রতিদিন। সব যে সমাজ যে একটা সংক্ষিপ্ত নিয়মের মধ্যে আসবে এমন নয়। আমি তোমাদের সহজ করার জন্য এই নিয়মগুলো জাস্ট তোমাদের কাছে তুলে ধরছি, যাতে যাতে সহজে তোমরা এই সমাজগুলোকে বুঝতে পারো। কিন্তু স্পেসিফিক কোনো নিয়ম নেই, কিন্তু তোমাকে তার ডেফিনেশন জানতে হবে, তার উদাহরণ জানতে হবে, সব ডিটেলস জানতে হবে, তেমন কোনো নিয়ম নেই, বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। কিন্তু আমি সংক্ষেপে একটা জাস্ট তোমাদের কাছে পাক্ষিক আলোচনা করছি, যাতে সহজে তোমরা বুঝতে পারো। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে তো এত ডিটেলস আলোচনা করা যায় না। এরপর দেখো নিত্য। নিত্য শব্দ অর্থ সততা বা প্রতিদিন। কি করে ধরবো? কি করে ধরবো? যেমন হচ্ছে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে। দেখো কি লেখা আছে, অন্য দেশ। কি হয়েছে? অর্থাৎ হচ্ছে দেশান্তর। এই ধরনের এখানে কোনো ব্যাস বাক্যে যে অনেকগুলো পদ আছে, আসে না, দুটোই করে পদ আসবে, দুটো করে পদ আসবে, কিন্তু সেখান থেকে একটা নতুন শব্দ তৈরি করবে, আর মাঝখানে কোনো আসবে না। কিন্তু এই অন্য শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে আছে। অন্য দেশ, দেশান্তর, অন্য যুগ, যুগান্তর। এই ধরনের শব্দ যখন আসবে তখন সেটা নিত্য সমাসের উদাহরণ। ধরার সংক্ষিপ্ত নিয়ম বলছি, হয়তো বেসিক ভাবে কোনো বইতে নেই, আমি জাস্ট তোমাদের ধরার জন্য সেটাই বলছি।
যে কিভাবে ধরবো এই 8 প্রকার সমাস। এই ধরার সংক্ষিপ্ত নিয়মটা বলে দিচ্ছি। আর সমাস কাকে বলে তার যে শ্রেণী বিভাগ এটা তুলে ধরলাম। আর সমাস কাকে বলে এবং তার যে বিভিন্ন অংশ, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ যে 5টি অংশ, ব্যাস বাক্য কোনটা, সমাসবদ্ধ পদ কোনটা, পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা, সমাস সমান পদ, সেটা তুলে ধরে দিচ্ছি। কারো সমস্যা নেই আশা করি। আর বাকি থাকছে কি আলোপ সমাস। বাকি আলোপ সমাস হচ্ছে যা লোভ নয়, দিন রাত দিন রাত। অর্থাৎ যে সমস্ত সমাজের পূর্বপদ এবং উত্তর পদে কোনো বিভক্তিগত পরিবর্তন হয় না তাকে তখন বলা হচ্ছে আলোপ সমাস। এবার সহজ। আর এই আলোপ সমাসের সাথে এই দ্বন্দ্ব সমাসে অনেক মিল আছে। আলোপ সমাসের সাথে কোন সমাসের মিল আছে বলা? দ্বন্দ্ব সমাস। পূর্বপদের বিভক্তি লোভ হয় না। পরীক্ষা পড়ো পূর্বপদের বিভক্তি কোন সমাসে লোভ হয় না। আবার লাস্ট যাচ্ছে বাক্যাশ্রী সমাস। কি সমাস বলা? বাক্যাশ্রী। আমরা এখন অনেক সময় অনুষ্ঠান হলে কয় না সবুজ বাঁচাও কমিটি, অর্থাৎ যে কমিটি সবুজ বাঁচায় তাকে বলা হয় সবুজ বাঁচাও কমিটি। অর্থাৎ বড় করে বাক্য, একটা সুন্দর বাক্য থাকলে সেখান থেকে নতুন একটি বাক্য তৈরি হলে সেটা হচ্ছে বাক্যাশ্রী সমাস। যেমন সবুজ বাঁচায় যে কমিটি তাকে বলা হবে সবুজ বাঁচাও কমিটি। তখন সে হয়ে যাচ্ছে বাক্যাশ্রী সমাস। পরীক্ষার ক্ষেত্রে খুবই কম দেয় আলোপ বা বাক্যাশ্রী সমাস। মূলত এই দ্বিগু সমাস, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারা এইগুলোর মধ্যেই আবদ্ধ থাকে তোমাদের অষ্টম শ্রেণীতে। তাহলে আমরা আজকে শিখলাম কি সমাস কাকে বলে, সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কি না সংক্ষেপে আমি জিস্ট বলে দিচ্ছি। না সমাস না অর্থগত ভাবে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে নতুন অর্থপূর্ণ একটি যদি পদ তৈরি করে সেটা হচ্ছে সমাস। আর সন্ধিটা আছে ধ্বনিগত ভাবে যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি করবে। হ্যাঁ, আর এই সমাস যখন তৈরি হচ্ছে এর প্রথম পদটাকে বলা হবে পূর্বপদ, শেষ পদটাকে বলা হবে উত্তরপদ, পুরো পদটাকে বলা হবে ব্যাস বাক্য, আর প্রতিটি পদকে বলা হবে সমাস সমান পদ। আর এখান থেকে যে নতুন একটি পদ পাচ্ছি সেটা বলা হবে সমাসবদ্ধ পদ। এটা সমস্যা নেই। আর এই সমাজটাকে তোমাদের ব্যাকরণ বই অর্থাৎ ভাষা পাঠ অনুসারে অষ্টম শ্রেণী এই 8 ভাগে ভাগ করা যায়। এই হচ্ছে কর্মধারা সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, আলোপ সমাস। এটা নিয়ে কারোর সমস্যা নেই। কর্মধারা যে যারা থাকবে ব্যাস বাক্যে, যেমন হচ্ছে দেখো নীল যে আকাশ, সংক্ষিপ্ত তুলে ধরছি নীল আকাশ। তৎপুরুষ সমাস কারকের বেসিসে হবে কে, কারা, জন্য, তরে, পূর্বপুরুষের সাথে যোগ হবে। দ্বন্দ্ব সমাস ও এবং আর কিন্তু আসবে ব্যাস বাক্যের মধ্যে, এটা ধরার নিয়ম। বইতে অনেক উদাহরণ আছে, ভালো করে দেখবে, আবার উঁচু ক্লাস হলে ডিটেলস জানবে। বহুব্রীহি সমাজ কি রাখবে না শেষে যার আসবে, উত্তর পদে যার আসবে। কি পদে? উত্তর, যেমন অল্প বয়স যা তাকে অল্প বয়সী। দ্বিগু সমাজের ক্ষেত্রে শেষে সমাহার আসবে, অর্থাৎ 4 দিকের সমাহার, চতুর্দিক, সপ্তনদের সমাহার, সপ্তনদ, এইভাবে বিভিন্ন আছে, শেষে সমাহার আসবে। নিত্য সমাজ যেখানে দুটো পদ আছে, বেসিক ভাবে দুটো পদ, যেমন বিশেষ করে পূর্ব পদে অন্য আছে। কি আছে? অন্য। অন্য দেশ, দেশান্তর, অন্য যুগ, যুগান্তর। এভাবে বইতে অনেক উদাহরণ আছে, দেখবে। আর আলোপ সমাস যা লোভ হয় না, ঠিক দ্বন্দ্ব সমাসের মতো দিন রাত, রাত দিন, এরকম হচ্ছে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে, এগুলো কোনো লোভ হয় না আলোপ সমাস। আর একটা আছে বাক্যাশ্রী সমাস। লাস্ট একটা বড় একটা বাক্য, সবুজ বাঁচাও যে কমিটি তাকে বলা হয় সবুজ বাঁচাও কমিটি। এই জন্য বড় বাক্য থেকে একটা নতুন অর্থপূর্ণ একটা শব্দ পেলে সেটা হচ্ছে বাক্যাশ্রী সমাস। এই গেল অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত সমাস। হয়তো সমাজ অনেক কঠিন ব্যাপার তোমাদের কাছে, কিন্তু এইভাবে যদি ভালো করে দেখো তোমাদের কাছে অনেকখানি সহজ হবে। আবার উঁচু ক্লাসে উঠলে এটা বিস্তারিত আলোচনা পাবে। আশা করি কারো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই বলতে পারো। ঠিক আছে, এখানে তার ক্লাসটি শেষ করছি। ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করো।